চ্যাপ্টার মার্চেন্ডাইজ অপারেশন থেকে 3 নম্বর ক্লাস। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা প্রশ্নটা দেখি। রিকোয়ার্ড ডিটারমাইন দি কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড এট মে 31, 2018। 2018 সাল মে মাসের 31 তারিখে কী পরিমাণ মজুত পণ্য আছে তার ব্যয় বাহির করো। এন্ড দি কস্ট অফ গুডস সোল্ড ফর মে আন্ডার দিস, এবং বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে হবে। আন্ডার দিস বলতে নিচের পদ্ধতিতে, যেখানে ফিফো, লিফো, ওয়াইটেড এভারেজ কোস্ট মেথড, সিম্পল এভারেজ কোস্ট মেথড, 4টা নিয়ম আছে। এই 4টা নিয়মের বাহিরে আর কোনো ম্যাথ পরীক্ষায় থাকে না। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা 4টা নিয়মই শিখে নিব। এই জন্য আমি প্রথমে বলবো যে একটু ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো, অনেক কিছু বোঝার আছে। আচ্ছা, একবার প্রশ্নটা পড়ে নেই। এবিসি লিমিটেড ইউজ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এবিসি লিমিটেড নিত্য মজুত পদ্ধতিতে হিসাব করে। দি ফলোয়িং ডাটা রিলেটস টু এবিসি লিমিটেড। নিচের তথ্যগুলো এবিসি লিমিটেডের। মে মাসের 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট এট দ্য রেট 8 টাকা করে 3200 টাকার আছে। মানে প্রারম্ভিক মজুত 400 ইউনিট আছে, প্রতি ইউনিটের মূল্য 8 টাকা করে। 10 তারিখে পারচেজ 1000 ইউনিট 9 টাকা করে, 9000 টাকার। 15 তারিখে সেলস 1000 ইউনিট, বিক্রয় হয়েছে 1000 ইউনিট। 20 তারিখে পারচেজ 800 ইউনিট, 25 তারিখে সেলস 800 ইউনিট, 30 তারিখে পারচেজ 600 ইউনিট, 10 টাকা করে 6000 টাকা। দি ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন মে 31, হাতে গণনা করা হলো মে মাসের 31 তারিখে 2018 শোজ 1000 ইউনিটস অন হ্যান্ড। দেখা গেল যে 1000 ইউনিট মজুদ আছে। তারপর তো বলা হয়েছে সমাপনী মজুদ পণ্যের মূল্য, তারপর কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এই 4টা মেথডে। তো বাকিটা আমরা অঙ্কের মধ্যেই বুঝে নিব। ফিফো, লিফো, ওয়াইটেড এভারেজ মেথড, সিম্পল এভারেজ মেথডে সমাধান করার জন্য এই যে স্টোর লেজার সব সময় এইভাবেই অঙ্কন করে নিতে হয়, যেখানে ডেট, তারপর রিসিভড মানে প্রাপ্তি, এটা কিন্তু নগদ প্রাপ্তি নয়। এটা হচ্ছে মজুত পণ্য যদি ব্যবসায় চলে আসে তখন সেটা রিসিভডের করে লিখতে হয়। এখন ব্যবসায়ের মধ্যে তুমি মজুত পণ্য যদি ক্রয় করো বা কাঁচামাল যদি ক্রয় করো তবেই তো আসবে, না হলে তো আসবে না। তার মানে যাবতীয় ক্রয় রিসিভডের করে। ইস্যু মানে সরবরাহ বা বিক্রয়। তুমি যদি পণ্য বিক্রয় করো তাহলে ব্যবসা থেকে ব্যবসা থেকে মজুত পণ্য চলে যায়। এক কথায় মজুত পণ্য যে কোনো মাধ্যমে যদি চলে যায় ব্যবসা থেকে, খরচ হয়ে যায় বা আগুনে নষ্ট হয়ে গেলেও তো মজুত পণ্য ব্যবসা থেকে কমে যায়। যদি ব্যবসা থেকে কমে যায় বা চলে যায় বা বিক্রয় হয়ে যায়, ইস্যুর করে। মজুত পণ্য আসা মানে রিসিভডের করে, মজুত পণ্য চলে যাওয়া মানে ইস্যুর করে। তারপর আসার পর চলে যাওয়ার পর কী পরিমাণ মজুত পণ্য আসছে সেটা ব্যালেন্সের করে। একটু পরে আমরা সবই জানবো। তো রিসিভড, ইস্যু, ব্যালেন্স, এই 3টার করে দেখো ইউনিটস, রেট, টোটাল। ইউনিটস, রেট, টোটাল। ইউনিটস মানে পরিমাণ, রেট দর, তারপর টোটাল। ইউনিট আর রেট দুইটা গুণ করে টোটালের করেই বসাতে হয়। টেবিলটা এইভাবে অঙ্কন করতে হয়। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে সারা। তোমার ব্যবসায় আগের মাল যেটা ওইটাই আগেই তুমি বিক্রি করবে। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, মানে পরের মালটা আগে সারা। ওয়েটেড এভারেজ মেথড ভারযুক্ত গড় পদ্ধতি। সিম্পল এভারেজ মেথড সাধারণ গড় পদ্ধতি। এক এক করে আমি তোমাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা মেথডের জন্য এইভাবে কিন্তু স্টোর লেজারটা তৈরি করতে হয়। স্টোর লেজার, ফিফো, রিসিভড, ইস্যু, ব্যালেন্স, তারিখগুলো আমি লিখে নিলাম সময় যাতে কম লাগে। এখন এক এক করে বসিয়ে দিচ্ছি। মে মাসের 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট আছে 8 টাকা করে, 3200 টাকা। তো এটা তো ব্যালেন্স যেরকম আছে সেই রকম আমরা সরাসরি ব্যালেন্সের করে। ইউনিটে আছে 400 ইউনিট, চারশো ইউনিট 8 টাকা করে, 3200 টাকা। সরাসরি এটা ব্যালেন্স অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে। 10 তারিখে পারচেজ 1000 ইউনিট 9 টাকা করে, 9000 টাকা। যদি পারচেজ থাকে তাহলে তো এখানে পণ্য ক্রয় হয়েছে। ক্রয় করলে এটা রিসিভডের করে বসাতে হয়। তো রিসিভডের করে 10 তারিখে আগে আমরা লিখে নিব যে 1000 ইউনিট 1000 ইউনিট 9 টাকা করে। টাকার পরিমাণ কত হবে?
9,000 টাকা হবে। অর্থাৎ এই ইউনিট আর রেট দুইটা গুণ করে এই করে বসাতে হয়। আচ্ছা, এখন আগের যে মাল 400 ইউনিট যেরকম আছে এইটা আমরা ব্যালেন্সের করে রেখে দিব। নতুন যেটা ক্রয় করেছি 1,000 ইউনিট 9 টাকা করে, 9,000 টাকা এটা ব্যালেন্সে আমরা অ্যাড করে দিলাম। 15 তারিখে সেলস 1,000 ইউনিট, সেলস মানে বিক্রয়, বিক্রয় মানে তো ব্যবসা থেকে মজুত পণ্য চলে গেছে, ইস্যু সেলস। এখন আমরা সমাধান করতেছি ফিফো মেথডে, আগের মালটা আগে সারা। তা আগের যে মাল আছে ওইটাই আগে ইস্যু করব। কিভাবে দেখো, দেখতে হবে আমাদের ব্যালেন্সের দিকে আগের মাল কত আছে 400 ইউনিট, এখন বিক্রি করতে হবে কত ইউনিট 1,000 ইউনিট। তাহলে আগের যে 400 ইউনিট আছে এটা ইস্যুয়ের গড়ে, এই যে 15 তারিখ ইস্যুয়ের গড়ে 400 ইউনিট 8 টাকা রেটের 3,200 টাকা, এটা আগে আমরা ইস্যু করে দিব। তো এটা ইস্যু করে দিলাম। আমাদের 15 তারিখে এখন বিক্রি করতে হবে টোটাল 1,000 ইউনিট, মাত্র ইস্যু করেছি 400 ইউনিট, আরও দরকার 600 ইউনিট। তাহলে 400 ইউনিট ইস্যু করা শেষ, এই 1,000 ইউনিট থেকে 600 ইউনিট 9 টাকা ধরে 6 9, এখানে হবে 5,400। 1,000 থেকে 600 ইউনিট ইস্যু করে দিলে বাকি থাকে 1,000 ইউনিট থেকে আরও কত ইউনিট 400 ইউনিট 9 টাকা করে, কত হবে 3,600। ক্লিয়ার? এটা 20 তারিখে পারচেজ 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 7,600 টাকা পারচেজ যদি করা হয়। তো এটা আমরা রিসিপ্টের করে সবসময় বসাবো। 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 7,600। তাহলে ব্যালেন্সে আগের যে 400 ইউনিট আছে 9 টাকা করে 3,600 টাকা, এটা নামিয়ে নিব। আর নতুন যেটা ক্রয় করেছে 800 ইউনিট 9 টাকা 50 পয়সা রেটের 7,600 টাকা, এটা ব্যালেন্সে আমি যুক্ত করে দিলাম। ক্লিয়ার? এটা তারপর সেলস 800 ইউনিট। ওকে, তাহলে আগের মালটা আগে ইস্যু করতে হবে। এখন 25 তারিখে আগের মাল 400 ইউনিট আছে, করতে হবে 800 ইউনিট ইস্যু। তো 400 ইউনিট থেকে 400 ইউনিট 9 টাকা, যেটা এটা আগে ইস্যু করতে হবে, আগের মালটা আগে বিক্রি করতে হবে। 400 ইউনিট পুরোটাই আমরা বিক্রি করে দিলাম। এখন 800 ইউনিট বিক্রি করার জন্য আরও 400 প্রয়োজন। এই 800 ইউনিট থেকে 400 নিয়ে নিব 9 টাকা 50 পয়সা রেটের। 400 ইউনিট 9 টাকা 50 পয়সা রেটের টাকা হবে 3,800। এই 800 ইউনিট থেকে 400 ইউনিট 9 টাকা 50 পয়সা রেটের, এখানে বাকি থাকবে 3,800 টাকা। তারপর 30 তারিখে পারচেজ 600 ইউনিট 10 টাকা রেটে 6,000 টাকা ক্রয় করা হলে তো এটা রিসিপ্টের করে বসে। 30 তারিখে পারচেজ হচ্ছে 600 ইউনিট 10 টাকা রেটের, টাকার পরিমাণ 6,000 টাকা। আগের যে ব্যালেন্স 400 ইউনিট 9 টাকা 50 পয়সা রেটের 3,800 টাকা যেরকম আছে এটা নামিয়ে নিব ব্যালেন্সের টাকা। আর নতুন করে যেটা ক্রয় করেছি 600 ইউনিট 10 টাকা রেটের 6,000 টাকা, তারিখগুলো শেষ। আবার শেষে আছে যে হাতে গণনা করে দেখা গেল মে 31, 2018 সালে 1,000 ইউনিট মজুদ আছে। 1,000 ইউনিট তো মজুদ আছেই। কীভাবে? এই যে 600 আর 400 1,000, তাহলে হিসাবটা ঠিক আছে। এখন 600 আর 400 যোগ করলে কত হবে 1,000 ইউনিট, আর টাকাগুলো যোগ করলে কত হবে 9,800। আবার এই যে ইস্যু যেটা করা হয়েছে, ইস্যু করা হয়েছে এখানে টোটাল কত টাকা বলো তো? টোটাল 3,200, 5,400, 3,600, 3,800, এগুলো আগে যোগ করো, পরে বুঝিয়ে দিচ্ছে। ইস্যুর টাকাটা যোগ করলে এখানে হবে 16,000 টাকা। আচ্ছা, একবার আগে প্রশ্নটা দেখো, কোস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড মানে যে পরিমাণ মজুত পণ্য বাকি আছে এটার ব্যয় কত, আর 2 নম্বরে কোস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় কত, সেইটাই বাইর করার জন্য বলা হয়েছে। তথ্যগুলো আগে আমি লিখে নেই। লক্ষ্য করো ইন্ডিং ইনভেন্টরি কী পরিমাণ আছে,
এই জায়গায় যে ইউনিট 1000 ইউনিট আছে, আমি লিখে দিলাম ইনভেন্টরি আছে 1000 ইউনিটস। কোস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড মানে যে 1000 ইউনিট আছে এটার মূল্য কত? 9800 টাকা। টাকা 9800। এখন কোস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, যেই পরিমাণ পণ্য বিক্রয় হয়েছে এটার পিছনে ব্যয় কত। ইস্যু দেখো কি পরিমাণ বিক্রয় হয়েছে, বিক্রয়ের ইউনিট কিন্তু এখানে আছে, তাই না? ইস্যু মানে বিক্রয়। তো যেই পরিমাণ পণ্য বিক্রয় হয়েছে এটার পিছনে মালিকের কি পরিমাণ ব্যয় হয়েছে সেটাই বিক্রিত পণ্যের ব্যয়। যে রেটে ক্রয়, যেই রেটে ব্যালেন্স আছে, প্রত্যেকটা রেট কিন্তু এখানে আছে। তো এই রেটের অনুপাতে বিক্রি যেটা হয়েছে, দেখো ব্যবসায়ের এটা অভ্যন্তরীণ একটা হিসাব থাকে, যেই পরিমাণ বিক্রি, এটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তারপর বিক্রি করা হয়েছে, এই হিসাবটা রেট যেটা মানে যে রেটে ক্রয় মূল্য একই রেটে কিন্তু বিক্রয় মূল্য এই জায়গায় আছে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য একটু আলোচনা করতে হচ্ছে। মনে করো কোনো একটা পণ্য যদি আমি বিক্রি করতে চাই, পণ্য আগে আমাকে ক্রয় করে আনতে হবে বা নিজেকে তৈরি করে নিতে হবে। একটা পণ্য যদি আমি 100 টাকায় বিক্রি করি, তো হতে পারে পণ্যটা আমি 80 টাকায় ক্রয় করেছি। 80 টাকায় ক্রয় করার পর আরও বিভিন্ন খরচ, যেমন মজুরি, পরিবহন আরও 5 টাকা গেল, টোটাল হলো 85 টাকা। এখন 100 টাকায় যদি বিক্রি করি, এখানে 15 টাকা মুনাফা আছে। তো 15 টাকা মুনাফা যোগ করেই কিন্তু বিক্রয় মূল্য 100 টাকা। তো এই বিক্রয় মূল্য 100 টাকা হওয়ার আগে, মুনাফা যোগ করার আগে, এর আগে যে ব্যয়গুলো হয়েছে এটাই বিক্রিত পণ্যের ব্যয়। তো ব্যবসায়ের মালিক কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেই অনুপাতেই কিন্তু বিক্রয় করেছেন, সেই রেটে। তো কী পরিমাণ বিক্রয় করেছেন? 16,000 টাকার, এটাই বিক্রিত পণ্যের ব্যয়। এখানে কিন্তু মুনাফার টাকা যুক্ত নয়। আলাদা করে কি পরিমাণ মুনাফা সেটা কিন্তু এখানে নাই। মুনাফা বাইর করার জন্য ব্যবসায়ের আলাদা হিসাব তৈরি করা হয়, যেই পরিমাণে ক্রয় সেই পরিমাণেই বিক্রি করা হয়েছে একই রেটে। তো এত টাকার বিক্রি করা হয়েছে মানে এটাই বিক্রিত পণ্যের ব্যয়। বিষয়টা ক্লিয়ার? এই জন্য কোস্ট অফ গুডস সোল্ড এখানে 16,000 টাকা আমরা লিখে দিব। আচ্ছা, পরবর্তীটায় আমি আবারও বোঝাবো, সমস্যা নাই। এবার লিফো মেথডে আমরা মানে লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে সারা পদ্ধতি, 400 ইউনিট 8 টাকা করে 3,200 টাকা ব্যালেন্সে আমরা আগে লিখে নিব। তো এটা লিফো মেথড। ইউনিট হচ্ছে 400 ইউনিট, 8 টাকা করে, 3,200 টাকার। তারপর 10 তারিখে 1,000 ইউনিট ক্রয় করা হয়েছে 9 টাকা করে। 1,000 ইউনিট 9 টাকা করে, 9,000 টাকা। তো আগের যে মাল 400 ইউনিট 8 টাকা রেটের, 3,200 টাকা, এটা নামিয়ে নিলাম। আর নতুন করে যেটা ক্রয় করা হয়েছে 1,000 ইউনিট 9 টাকা করে, 9,000 টাকা যুক্ত করে দিলাম আগের মতোই। সেলস 1,000 ইউনিট বিক্রয় করা হয়েছে, বর্তমানে কিন্তু লিফো মানে পরের মাল আগে সারা, এখন 1,000 ইউনিট বিক্রয় করতে হবে। তো পরের যে মাল 1,000 তো এখানে আছে, আগের মাল 400। যেহেতু এখন লিফো মানে পরের মাল আগে বিক্রয় করা, যে 1,000 ইউনিট আছে 9 টাকা রেটের পুরোটাই এখন আমরা ইস্যু করে দিব। 1,000 ইউনিট 9 টাকা রেটে 9,000 টাকা। তখন আগের যে 400 ইউনিট যেরকম আছে 8 টাকা রেটের, 3,200 টাকা, এটা কিন্তু রয়ে যায়। ক্লিয়ার? এটা পারচেজ 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে। 800 ইউনিট পারচেজ 9 টাকা 50 পয়সা করে, টাকা হবে 7,600। আগের যে ইউনিট 400 ইউনিট এটা আমরা নামিয়ে নিব। আর নতুন করে 800 ইউনিট ক্রয়, 9 টাকা 50 পয়সা করে, 7,600 টাকা। পরে বিক্রয় 800 ইউনিট। এখন বিক্রয় শেষে দেখো শেষের মাল 800 ইউনিট আছে, যে 800 ইউনিট আছে ওইটাই আমরা ইস্যু করে দিলাম। 9 টাকা 50 পয়সা করে, 7,600। আগের মাল যে 400 ইউনিট আছে এটা কিন্তু রয়ে যায়। পরের মালটা কিন্তু এখন আগে ইস্যু করতেছি, কারণ এটা লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। পারচেজ 600 ইউনিট 10 টাকা করে, 6,000 টাকা। তো পারচেজ হলে তো রিসিপ্টের করে
600 ইউনিট 10 টাকা রেটের 6000 টাকা। তো আগের যে মাল 400 ইউনিট 8 টাকা রেটের 3200 টাকা, নতুন করে যেটা ক্রয় করেছি 600 ইউনিট 10 টাকা রেটের 6000 টাকা। তো এন্ট্রিগুলো লেখা শেষ। তো এটা এই দুইটা যোগ করলে হবে এখানে 1000 ইউনিট, এই টাকাগুলো যোগ করলে হবে এখানে 9200 টাকা। তো লিফো পদ্ধতিতে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো বাইর করার জন্য বলা হয়েছে, ইন্ডিং ইনভেন্টরি 1000 ইউনিট, কোস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, এটার টাকার পরিমাণ হচ্ছে টাকা 9200। আর কোস্ট অফ গুড সোল্ড এখানে আছে 9000 আর 7600, দুইটা যোগ করলে হচ্ছে 16600। এটাই কোস্ট অফ গুড সোল্ড। যেই পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে এটার ব্যয় কত, মালিক কী পরিমাণ কত রেটে ক্রয় করেছেন সেই রেটেই তো বিক্রি করেছেন, রেট তো একই আছে, তার মানে যেই পরিমাণ বিক্রি সেটাই বিক্রিত পণ্যের ব্যয়। বিষয়টা ক্লিয়ার? তো এটাই বিক্রিত পণ্যের ব্যয় 16600 টাকা। ওকে, এখন পরেরটাই আসো। একই এন্ট্রিগুলা ক্রয় বিক্রয় বসিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট মেথড বা ওয়েটেড এভারেজ মেথড। তো প্রথমে 400 ইউনিট আছে 8 টাকা করে, এটা ব্যালেন্স আগের মতোই আমাদের বসাতে হবে। 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা, এটা আগের মতোই বসাতে হবে। আচ্ছা, তারপরে ক্রয় 1000 ইউনিট 9 টাকা করে। তো ক্রয়ের করে আগে লিখো এখানে 1000 ইউনিট 9 টাকা করে 9000 টাকা। এখন নিয়মটা কি ওয়েটেড এভারেজ মেথডে? ইউনিট যোগ করতে হবে, টোটাল টাকায় যোগ করতে হবে। কিভাবে দেখো, যেমন ইউনিট এখানে আগের আছে 400, নতুন 1000, যোগ করলে হবে 1400 ইউনিট। টাকা আগের 3200 আর নতুন 9000, যোগ করলে 12200। 12200কে 1400 ইউনিট দ্বারা ভাগ করো। 12200কে 1400 ইউনিট দ্বারা ভাগ করলে 8.71 রেট। ক্লিয়ার? এটা সেলস 1000 ইউনিট, 1000 ইউনিট সেলস 1400 থেকে 1000 ইউনিট 8.71, এখানে টাকা হবে 8710। 1400 ইউনিট থেকে 1000 ইউনিট, এটা তো রেট দুইটা না একটাই। নিয়ম হচ্ছে শুধু পারচেজের বেলায় কাজটা হয়। ইউনিট 400 আর 1000 যোগ করে 1400, টোটাল 3200 আর 9000 যোগ করে 12200। তারপর টোটাল টাকাকে ইউনিট দ্বারা ভাগ করে রেট, আর পরের তারিখে 1000 ইউনিট ইস্যু করতে হবে, তাহলে একই রেটে ইস্যু করে দিলাম। 1400 থেকে 1000 ইস্যু করে দিলে এখানে 400 ইউনিট বাকি থাকে। 8.71 দুইটা গুণ করলে হবে এখানে কত, 3490। ওকে, 20 তারিখে 800 ইউনিট পারচেস 9 টাকা 50 পয়সা করে। 20 তারিখে 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 7600 টাকার। ইউনিট 400 আর 800 যোগ করলে হবে 1200। 3490 আর 7600 যোগ করা হলে এখানে হবে 11090 টোটাল টাকা। 11090কে 1200 দ্বারা ভাগ করলে 9.24, এটা রেট। সেলস 800 ইউনিট, তাহলে 1200 থেকে 25 তারিখে এখন 800 ইউনিট ইস্যু করতে হবে একই রেটের 9 টাকা 24 পয়সা রেট, গুণ করলে হবে 7392। 1200 থেকে 800 ইউনিট ইস্যু করলে এখানে 400 ইউনিট বাকি থাকে। 9 টাকা 24 পয়সা রেট 3698। পারচেজ 600 ইউনিট 10 টাকা করে। 600 ইউনিট 10 টাকা করে 6000 টাকার। তো 400 ইউনিট আর 600 ইউনিট এখানে যোগ করলে হবে 1000 ইউনিট। পারচেজ থাকলেই কিন্তু আগে ইউনিটে যোগ করে নিতে হয়।
টাকা 3,698 আর 6,000 যদি যোগ করা হয় 9,698। টোটাল টাকাকে ইউনিট দ্বারা ভাগ করো, তখন এখানে হবে 9.70। ঠিক আছে, এটা 30 তারিখ লেখা হয়ে গেলে আর তো কোনো তারিখ নাই। এবার হিসাবটা করো। 1,000 ইউনিট এখানে আসেই, 9,698 এখানে আসেই, বিক্রয় 8,710 আর 7,392, দুইটা যোগ করলে হবে এখানে 16,102। এটাই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ইন্ডিং ইনভেন্টরি আছে বর্তমানে 1,000 ইউনিট। কোস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড 9,698। কোস্ট অফ গুড সোল্ড এইটা 16,102 টাকা। এটা ইউনিটস, এটা টাকা, এইটা টাকা। ওকে, আরেকটা মেথড বাকি আছে, এটাও দেখে নাও। সিম্পল এভারেজ মেথড। সিম্পল এভারেজ মেথডের জন্য আগে কিছু ওয়ার্কিং করে নিতে হয়। সেটা হচ্ছে সেলস বা ইস্যু কত তারিখে আছে সেটা আগে বাইর করো। 15 তারিখে আছে, 25 তারিখে আছে। তো দুইটা ইস্যুর জন্য বা সেলসের জন্য এই 15 তারিখ আর 25 তারিখ দুইটা ওয়ার্কিং করতে হবে। কী কাজ? যে 15 তারিখে যে আমরা ইস্যু করব কী পরিমাণ রেটে, বর্তমানে কিন্তু সিম্পল এভারেজ মেথডের সমাধানটা হবে। তো লক্ষণীয় বিষয় হচ্ছে যে এর আগে ব্যালেন্স সহ কী পরিমাণ রেট আছে। যেমন একটা ব্যালেন্স বিগিনিং ইনভেন্টরি দেখো, এখানে আছে 8 টাকা করে বিগিনিং ইনভেন্টরি, এই যে 8 টাকা রেটের, আর 10 তারিখে পারচেজ 9 টাকা রেটের। তাহলে 15 তারিখের আগে দুইটা রেট, একটা 8 টাকা, একটা 9 টাকা। এই দুইটাকে কীভাবে দেখো কাজটা এখানে, ফর ইস্যু অন 15th মে আমরা দুইটা রেট পেয়েছি। দুইটা রেট, একটা হচ্ছে 8 টাকা যোগ আরেকটা 9 টাকা। তো এখানে কয়টা? দুইটা না, 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে হবে 8.5। তার মানে 15 তারিখে যে আমি ইস্যু করবো রেট কিন্তু 8.5 নিতে হবে। আচ্ছা, এখন আসো পরেরটায়। 25 তারিখে যে বিক্রয় করব, তো 25 তারিখ বিক্রয়ের আগে এখানে দেখো দুইটা পারচেজ আর একটা বিগিনিং ইনভেন্টরি আছে। 1 তারিখে 8 টাকা রেট, 10 তারিখে 9 টাকা রেট, 20 তারিখে 9 টাকা 5 পয়সা রেট। দুইটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। 8 টাকা, 9 টাকা, 9 টাকা 50 পয়সা, এটা 9 টাকা 50। তো এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে কিন্তু আমাদের রেটটা বাইর করতে হবে। তো 8, 9, 9.5 এটা এখানে বাইর করে নিচ্ছি। 8 যোগ 9 যোগ 9.5, তিনটা হয়ে গেছে, 3 দ্বারা ভাগ করো। উত্তরে আসছে 8.83। ওকে, চলো এখন শুধু তোমরা মনে রাখো যে 15 তারিখ ইস্যু হবে 8 টাকা 5 পয়সা রেটে, 25 তারিখের ইস্যু হবে 8.83 এই রেটে। তো একবার লক্ষ্য করো, প্রথমেই আছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট, 8 টাকা করে 3,200 টাকা। বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট, 8 টাকা রেটে, 3,200 টাকা। পারচেজ 1,000 ইউনিট, 9 টাকা রেটে, পারচেজ 1,000 ইউনিট, 9 টাকা রেটে, 9,000 টাকা। এখন এখানে ইউনিট 400 আর 1,000 টোটাল হচ্ছে 1,400। 3,200 আর 9,000 যোগ করলে 12,200। রেট এখানে বসাতে হয় না। সিম্পল এভারেজ কস্ট মেথডে এখানে রেট বসানোর প্রয়োজন নাই আর। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে লক্ষ্য করো 15 তারিখে কিন্তু ইস্যু। 15 তারিখে সেলস 1,000 ইউনিট, সেলস মানে ইস্যু আমরা ওয়ার্কিং করে নিয়েছি যে 15 তারিখে ইস্যু হবে 8 টাকা 50 পয়সা করে। সেটাই 15 তারিখে ইস্যু 1,400 থেকে কী পরিমাণ 1,000 ইউনিট ইস্যু হবে। তো ইউনিট 1,000, 8 টাকা 50 পয়সা করে, টাকা হবে 8,500। 1,400 থেকে 1,000 ইউনিট বিক করলে এখানে হবে 400 ইউনিট, আর 12,200 থেকে 8,500 টাকা বিক করলে
এখানে থাকবে 3700, এটাই নিয়ম, রেট আর বসানোর প্রয়োজন নাই। পারচেজ 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 20 তারিখে। 800 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 7600 টাকা। আগের 400 আর 800, বর্তমানে 1200 ইউনিট, 3700 আর 7600 যোগ করলে 11300 টাকা। এবার আসো 25 তারিখে, সেলস 800 ইউনিট। তো 25 তারিখের ইস্যুকৃত রেট আমি এখানে বাইর করেছি 8 টাকা 83 পয়সা 25 তারিখের। অতএব 1200 থেকে এই 25 তারিখে 800 ইউনিট 8 টাকা 83 পয়সা করে টাকাটা কত হবে? আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিচ্ছি। 800 গুণ 8 টাকা 83, এখানে 7064 টাকা হচ্ছে। 7064 এখন বিক করো, 1200 থেকে 800 বিক করলে ব্যালেন্সে থাকবে 400 ইউনিট। আর 11300, 11300 থেকে 7064 যদি বিক করি, 11300 বিয়োগ 7064, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 3900। ওকে, আবার 30 তারিখে কি আছে? পারচেজ 600 ইউনিট 10 টাকা করে। পারচেজ 600 ইউনিট 10 টাকা করে 6000 টাকা। 400 আর 600 1000 ইউনিট 3900 আর 6000 কত হবে? 9900। ওকে, তাহলে তো এটা হয়ে গেল। এখন এখানে 1000 ইউনিট, এখানে 9900 টাকা। তারপর আর কি থাকে? এখানে হবে 15564 ইস্যুকৃত টাকার পরিমাণ। এখন এই পদ্ধতিতে আমরা আগেরটাই কি আমি এটা লিখছিলাম ওয়েটেড এভারেজ মেথডে? হ্যাঁ, এটাও লেখা হয়েছে। আর সিম্পল এভারেজ মেথডে এটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ, এটা টাকার পরিমাণ, আর এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। লিখে দাও। এন্ডিং ইনভেন্টরি আছে 1000, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড 9900 টাকা। এটা হলো ইউনিটস। কস্ট অফ গুডস সোল্ড আছে 15564। এটাই উত্তর। এই ক্লাসের মধ্যে তোমরা সবগুলো নিয়মই জানলে। এবার হাতে কলমে প্র্যাকটিস করলে মনে থাকবে যে কোন নিয়মটা কিভাবে। একটা বুঝলে 10টা অঙ্কের সমাধান পারা যায়। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।